জীবন আসলে কি? মানে একটা ছুটন্ত ঘোড়ার পেশির নিখুঁত নাড়াচাড়া কিংবা ধরুন আকাশে পরিযায়ী পাখির দলবদ্ধ উড়ে চলা বা একদম ফুটন্ত উষ্ণ প্রস্রাবনের মতো চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকা ব্যাকটেরিয়া দেখলে জীবনকে অনেকটা জাদুর মতো মনে হয়। হ্যাঁ, একদমই তাই। মানে চারপাশের এই যে বিশাল জীবজগৎ, এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে দুটো প্রশ্ন তৈরি করে দেয়। ঠিক। প্রথম প্রশ্নটা হলো কিছুটা দার্শনিক। মানে জীবনের উদ্দেশ্য কি? আমরা কেন এখানে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক। মানে জীবন কিভাবে কাজ করে? জড় পদার্থ থেকে এই জীবজগৎ ঠিক কোন জায়গায় আলাদা? আর পৃথিবীতে থাকা প্রায় ১.৮ মিলিয়ন প্রজাতির জীবকে আমরা কিভাবে চিনতে পারি, সেটাও তো একটা বড় প্রশ্ন। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা দর্শনের দিকে না গিয়ে এই দ্বিতীয় প্রশ্নটির একদম গভীরে প্রবেশ করব। হ্যাঁ, আমরা মূলত দ্য লিভিং ওয়ার্ল্ড বা জীবজগতের এই মূল কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। আমরা বোঝার চেষ্টা করব এই বিপুল পরিমাণ জীববৈচিত্র্যকে বিজ্ঞানীরা কিভাবে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন। হুম, কারণ ১.৮ মিলিয়ন বা ১৮ লাখ প্রজাতির এই বিশাল সংখ্যাটা আসলে আমাদের কল্পনার চেয়েও অনেক বড়। বিজ্ঞানের ছাত্র বা যারা জীববিজ্ঞান নিয়ে গভীর পড়াশোনা করছে, তাদের জন্য শুধু জীবের বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়াই তো যথেষ্ট নয়। একদমই না। এই বিশাল জট কিভাবে ছাড়ানো যায়? কিভাবে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে প্রত্যেকটি জীবকে আলাদাভাবে চেনা যায়? সেটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক বলেছেন। পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর এত বৈচিত্র্য যে এদের নামকরণের এবং শ্রেণীবিন্যাসের একটি সার্বজনীন বা গ্লোবাল সিস্টেম না থাকলে পুরো জীববিজ্ঞানের গবেষণাই থমকে যেত। তো আজকের এই আলোচনায় আমরা ট্যাক্সোনমি, দ্বিপদ নামকরণ এবং শ্রেণীবিন্যাসের পুরো কাঠামোটা কিভাবে কাজ করে তার একদম শিকড়ে পৌঁছানোর চেষ্টা করব। হুম, কিন্তু এই নামকরণের বিশাল কর্মযজ্ঞে ঢোকার আগে আমার মনে হয় সেই মানুষটার কথা বলা উচিত যিনি বিবর্তনীয় জীববিজ্ঞানের পুরো চেহারাটাই বদলে দিয়েছিলেন। আহ, আপনি নিশ্চয়ই আর্নস্ট মায়ারের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, আর্নস্ট মায়ার ১৯০৪ সালে জার্মানিতে জন্মগ্রহণ করা এই বিজ্ঞানীকে বলা হয় বিংশ শতাব্দীর ডারউইন। আচ্ছা, একটু দাঁড়াই এখানে। তাকে কেন এত বড় একটা উপাধি দেওয়া হলো? মানে ডারউইন তো আমাদের বিবর্তনবাদ দিয়েছিলেন। তাহলে মায়ারের মূল কাজটা ঠিক কী ছিল? আসলে আর্নস্ট মায়ার মূলত ছিলেন একজন পক্ষীবিজ্ঞানী বা অর্নিথোলজিস্ট, কিন্তু তার গবেষণার প্রভাব শুধু পাখিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি প্রজাতির উৎপত্তি বা অরিজিন অফ স্পিসিস, ডাইভার্সিটির প্রশ্নটিকে বিবর্তনীয় জীববিজ্ঞানের একদম কেন্দ্রে নিয়ে এসেছিলেন। ও আচ্ছা। তার মানে তিনি প্রজাতির একটা নতুন সংজ্ঞাই দাঁড় করিয়েছিলেন? একদম ঠিক। তার সবচেয়ে যুগান্তকারী অবদান হল বায়োলজিক্যাল স্পিসিস বা প্রজাতির আধুনিক সংজ্ঞা প্রদান। আগে প্রজাতির সংজ্ঞা দেওয়া হতো মূলত তাদের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। মানে শুধু দেখতে একরকম হলেই তাদের এক প্রজাতি ধরে নেওয়া হতো? হ্যাঁ, কিন্তু মায়ার বললেন শুধু দেখতে একরকম হলেই তারা এক প্রজাতি নয়। তার সংজ্ঞা অনুযায়ী প্রজাতি হল এমন এক দল জীব যারা নিজেদের মধ্যে স্বাভাবিকভাবে প্রজনন করতে পারে এবং সন্তান জন্ম দিতে পারে, কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে তা পারে না। হুম, তার মানে দুটো প্রাণী দেখতে যতই কাছাকাছি হোক না কেন, তারা যদি প্রাকৃতিকভাবে নিজেদের মধ্যে বংশবৃদ্ধি করতে না পারে, তবে তারা আলাদা প্রজাতি। ঠিক তাই। এই ছোট্ট একটা শর্তই পুরো ট্যাক্সোনমি এবং বিবর্তনবিদ্যাকে একটা নতুন ভিত্তি এনে দিয়েছিল। পরীক্ষার জন্য বা কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য এই বায়োলজিক্যাল স্পিসিসের সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি দেখছিলাম তার ক্যারিয়ারের পরিধি ছিল প্রায় ৮০ বছরের। মানে তিনি ১৯৫৩ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে যোগ দেন এবং ৭৫ সালে অবসর নিলেও ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণার সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, ঠিক ১০০ বছর বয়স পর্যন্ত তিনি কাজ করে গেছেন। এটা তো অবিশ্বাস্য। তার প্রাপ্ত পুরস্কারের তালিকাটাও চোখ কপালে তোলার মতো। ১৯৮৩ সালে বালজান প্রাইজ, ৯৪ সালে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি এবং ৯৯ সালে ক্র্যাফোর্ড প্রাইজ। এই তিনটেকে একসাথে বায়োলজির ট্রিপল ক্রাউন বলা হয়। হুম, একদম সঠিক তথ্য। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যায়? মানে এই ট্রিপল ক্রাউন জেতা কি বিনোদন জগতের অস্কার, এমি এবং টনি অ্যাওয়ার্ড একসাথে জেতার মতো কোনো ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, সেই তুলনার সাথে শুধু একটা মাত্রা যোগ করতে হবে। এখানে মেধার পাশাপাশি সারা জীবনের ধারাবাহিক অবদানের স্বীকৃতি দেওয়া হয়। একজন মানুষের ৮০ বছরের গবেষণা জীবন শুধু জীববিজ্ঞানের জ্ঞান ভাণ্ডারকেই সমৃদ্ধ করেনি,
ইতিহাস এবং দর্শনের সাথে বিজ্ঞানের একটি সেতু বন্ধনও তৈরি করেছিল। আসলেই তাই। মায়ারের মতো বিজ্ঞানীরা যে পথ তৈরি করেছেন তার ওপর দাঁড়িয়েই তো আমরা আজকে জীবজগতের এই বিশাল বৈচিত্র্যকে বুঝতে পারছি। একদম। এখন যদি আমরা আবার সেই 1.8 মিলিয়ন প্রজাতির কথায় ফিরে আসি, তাহলে একটি খুব বাস্তব সমস্যার সম্মুখীন হতে হয়। এত জীবকে আমরা ডাকব কি নামে? এটাই তো সবচেয়ে বড় সমস্যা। কারণ স্থানীয় নামগুলো তো জায়গাভেদে বদলে যায়। ধরা যাক, আমরা বাংলাদেশে যাকে দোয়েল বলছি, অন্য দেশে হয়তো এই পাখির অস্তিত্ব থাকলেও তার ভিন্ন একটা নাম আছে। হ্যাঁ, আবার এমনও হতে পারে একই দেশের এক জেলায় একটা সাধারণ উদ্ভিদের যে নাম, অন্য জেলায় সেই একই নামে সম্পূর্ণ ভিন্ন একটা উদ্ভিদকে বোঝানো হচ্ছে। এই বিভ্রান্তি তো বিজ্ঞানীদের জন্য একটা বড় বাধা। মানে একজন এক জিনিস নিয়ে গবেষণা করছে আর অন্যজন ভাবছে, আরে এটা তো অন্য গাছ। ঠিক এই বিভ্রান্তি থেকেই বাছার জন্য সার্বজনীন বা গ্লোবাল নামকরণের প্রক্রিয়াটির উদ্ভব, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় নমেনক্লেচার। কিন্তু নামকরণের আগে তো নিশ্চয়ই তাকে চিনতে হবে, তাই না? একদম, সবচেয়ে জরুরি ধাপ হল আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। আপনি যদি সঠিকভাবে নাই জানেন যে আপনি কোন জীবের নামকরণ করছেন, তার শারীরিক গঠন কি, কোষের প্রকৃতি কি, তাহলে তো আপনি তাকে ভুল গোত্রে ফেলে দেবেন। মানে আগে শনাক্তকরণ নিশ্চিত করতে হবে, তারপর কেবল নামকরণের প্রশ্নটি আসবে। ঠিক তাই। কিন্তু এই 1.8 মিলিয়ন প্রজাতির জন্য নামকরণের নিয়মগুলো কারা ঠিক করে? মানে ধরুন, যদি ব্রাজিলের একজন গবেষক এবং জাপানের একজন গবেষক একই সাথে অ্যামাজন জঙ্গলের কোনো নতুন উদ্ভিদ আবিষ্কার করেন, তাহলে কার দেওয়া নামটা চূড়ান্ত হবে? এর জন্য নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক রেফারি বা কর্তৃপক্ষ আছে। হ্যাঁ, আন্তর্জাতিক রেফারি হিসেবে কিছু সুনির্দিষ্ট কোড বা নিয়মাবলী কাজ করে। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের জন্য যে নীতি ও মানদণ্ডগুলো অনুসরণ করা হয় তা নির্ধারণ করে আইসিবিএন। ICBN মানে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার। একদম ঠিক। আর প্রাণীদের নামকরণের জন্য প্রাণীবিজ্ঞানীরা তৈরি করেছেন আইসিজেডএন, মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। এই কোডগুলোর ফুল ফর্ম কিন্তু বিভিন্ন পরীক্ষায় খুব আসে। আচ্ছা, তার মানে এই ICBN এবং ICZN হল উদ্ভিদ এবং প্রাণীদের আন্তর্জাতিক পাসপোর্ট কর্তৃপক্ষের মতো, হ্যাঁ, দারুণ একটা উপমা। যারা নিশ্চিত করে যে পুরো পৃথিবীতে একটা জীবের একটাই অফিসিয়াল পরিচয় থাকবে। মানে পাসপোর্ট ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই পাসপোর্টের নামটা লেখা হয় কিভাবে? এই নামকরণের পদ্ধতিটির প্রবর্তক হলেন ক্যারোলাস লিনিয়াস। তিনি যে পদ্ধতিটি চালু করেছিলেন তাকে বলা হয় বাইনমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। দ্বিপদ মানে দুটো পদ বা অংশ থাকবে? ঠিক ধরেছেন। এই নিয়মে প্রতিটি বৈজ্ঞানিক নামের দুটো অংশ থাকে। প্রথম অংশটিকে বলা হয় জেনেরিক নেম বা গণের নাম, আর দ্বিতীয় অংশটিকে বলা হয় স্পেসিফিক এপিথেট বা প্রজাতির নাম। সারা বিশ্বের জীববিজ্ঞানীরা আজও এই পদ্ধতিটিই মেনে চলেন। আচ্ছা, ধরা যাক আমাদের খুব পরিচিত একটি ফল, মানে আমের কথা। আমের বৈজ্ঞানিক নাম হল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। হুম। এখানে ম্যাঙ্গিফেরা হল গণের নাম আর ইন্ডিকা হল প্রজাতির নাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, এই বৈজ্ঞানিক নামগুলো সবসময় ল্যাটিন ভাষাতেই কেন হয়? মানে ল্যাটিন তো একটা মৃত ভাষা বা ডেড ল্যাঙ্গুয়েজ। ঠিক বলেছেন। বর্তমান আদর্ঠেরও এই ভাষায় কথাও বলে না। ইংরেজি বা ফ্রেঞ্চের মতো প্রচলিত ভাষা বাদ দিয়ে এরকম একটা মৃত ভাষাকে কেন বেছে নেওয়া হলো? আসলে মৃত ভাষা হওয়ার কারণেই ল্যাটিনকে বেছে নেওয়া হয়েছে। তাই নাকি? সেটা কিভাবে? দেখুন, জীবিত বা প্রচলিত ভাষাগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আজ থেকে ১০০ বছর আগে ইংরেজিতে যে শব্দের যা অর্থ ছিল, আজ হয়তো তার অর্থ বদলে গেছে। নতুন নতুন স্ল্যাং বা অপভাষা যুক্ত হচ্ছে। হ্যাঁ, ভাষার তো প্রতিনিয়ত বিবর্তন হয়। কিন্তু ল্যাটিন যেহেতু কেউ আর দৈনন্দিন কাজে ব্যবহার করে না, তাই এই ভাষাটি একদম অপরিবর্তিত বা হিমায়িত অবস্থায় আছে। তাছাড়া ল্যাটিন ব্যবহারের ফলে কোনো একটি নির্দিষ্ট দেশের ভাষার প্রতি পক্ষপাতিত্ব করার সুযোগ থাকে না। এটি বিজ্ঞানের জন্য একটি নিরপেক্ষ ভাষা। ওহ, এটা দারুণ একটা লজিক। ভাষা পরিবর্তিত হলে তো নামের অর্থই বদলে যাওয়ার ঝুঁকি থাকে। আচ্ছা, এই নামগুলো লেখার কিছু নির্দিষ্ট টাইপোগ্রাফিক্যাল নিয়মও তো আছে, তাই না? হ্যাঁ, কিছু খুব কড়া নিয়ম আছে। আমি যতদূর জানি, বৈজ্ঞানিক নামগুলো লেখার সময় এদের ইটালিক বা বাঁকা হরফে লিখতে হয়, আর যদি হাতে লেখা হয় তবে এই দুটি শব্দের নিচে আলাদাভাবে দাগ বা আন্ডারলাইন করতে হয়।
একদম ঠিক। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হল গণের নামের প্রথম অক্ষরটি সবসময় বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে, যেমন ম্যাঙ্গিফেরার এম। আচ্ছা। কিন্তু প্রজাতির নামের প্রথম অক্ষরটি সবসময় ছোট হাতের বা স্মল লেটার হবে, যেমন ইন্ডিকার আই। এটা মনে রাখা খুব জরুরি। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, অনেক সময় নামের শেষে আবিষ্কারকের নামও সংক্ষেপে লেখা থাকে, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লেন। লিন মানে লিনিয়াস। হ্যাঁ, এর মানে হলো এই প্রজাতিটি সর্বপ্রথম বিজ্ঞানী লিনিয়াস বর্ণনা করেছিলেন। বাহ! এই নামকরণের পুরো বিষয়টা চিন্তা করতে গিয়ে আমার মাথায় একটা অদ্ভুত ব্যাপার এলো। এই পদ্ধতিটা তো আসলে মানুষের নামের ঠিক উল্টোভাবে কাজ করে। উল্টোভাবে মানে? মানে মানুষের ক্ষেত্রে সাধারণত নিজের ডাকনামটা আগে থাকে, তারপর থাকে বংশের বা পরিবারের পদবি। যেমন কারো নাম যদি হয় রাহুল চৌধুরী, এখানে রাহুল তাকে নির্দিষ্ট করছে আর চৌধুরী বোঝাচ্ছে সে কোনো বৃহত্তর পরিবারের অংশ। ঠিক। কিন্তু লিনিয়াসে দ্বিপদ নামকরণে গণের নামটা, যেটা পারিবারিক পদবীর মতো, সেটা থাকে প্রথমে, আর নির্দিষ্ট প্রজাতির নামটা, যেটা ডাকনামের মতো, সেটা থাকে শেষে। দারুণ একটা পয়েন্ট ধরেছেন। ঠিক এই কারণেই এটি এত কার্যকর। গণের নাম প্রথমে থাকায় আমরা শুরুতেই বুঝতে পারি জীবটি কোন বৃহত্তর গোষ্ঠীর অংশ, আর প্রজাতির নামটি আমাদের সেই গোষ্ঠীর ভেতরের একদম নির্দিষ্ট সদস্যটিকে চিনতে সাহায্য করে। কিন্তু এখানে তো আরেকটা বড় চ্যালেঞ্জ চলে আসে। এই যে 1.8 মিলিয়ন পাসপোর্ট তৈরি হলো, এত বিপুল সংখ্যক জীবের নাম কি আলাদাভাবে মনে রাখা বা তাদের নিয়ে গবেষণা করা সম্ভব? একদমই সম্ভব না। লাখ লাখ নামের তালিকা তো আর মুখস্থ করা যায় না। এগুলোকে অবশ্যই কোনো সুবিধাজনক গ্রুপ বা ফোল্ডারে ভাগ করতে হবে। এই ফোল্ডারে ভাগ করার প্রক্রিয়াটি তো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। হ্যাঁ, কিছু সহজে পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে জীবদের সুবিধাজনক ক্যাটেগরি বা গ্রুপে ভাগ করা হয়। ধরুন, আমরা যখন স্তন্যপায়ী বা ম্যামলস শব্দটা বলি, তখন আমাদের মাথায় সাথে সাথে এমন প্রাণীদের কথা ভেসে ওঠে যাদের শরীরের বাইরে লোম আছে এবং বাইরের দিকে কান আছে। হ্যাঁ, ঠিক। আবার ধরুন, গম বললে আমাদের মাথায় একটা নির্দিষ্ট ধরনের উদ্ভিদের ছবি আসে। সেখানে নিশ্চয়ই ধানের বা কুকুরের ছবি আসবে না। একদমই না। বিজ্ঞানের ভাষায় এই যে সুবিধাজনক ক্যাটেগরিগুলো, এদেরকেই তো ট্যাক্সা বলা হয়। হ্যাঁ। এই ট্যাক্সা বিভিন্ন স্তরের হতে পারে। উদ্ভিদ একটি ট্যাক্সা, আবার গমও একটি ট্যাক্সা। একইভাবে প্রাণী, স্তন্যপায়ী এবং কুকুর সবগুলোই এক একটি ট্যাক্সা। আচ্ছা। কিন্তু এরা আলাদা আলাদা লেভেলের। কুকুর একটি স্তন্যপায়ী প্রাণী, আবার স্তন্যপায়ীরা হল প্রাণীজগতের অংশ। এই ট্যাক্সাগুলোতে ভাগ করার যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, তাকেই বলা হয় ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির কথা উঠলেই আরেকটা শব্দ খুব শোনা যায়, সিস্টেম্যাটিক্স। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ট্যাক্সোনমি তো নামকরণের আর শ্রেণীবিন্যাসের কথা বলছে, তাহলে সিস্টেম্যাটিক্স কি করে? মানুষ প্রাচীনকাল থেকেই জীবজন্তু সম্পর্কে জানতে আগ্রহী ছিল, বিশেষ করে খাবার, পোশাক এবং আশ্রয়ের জন্য কোন জীবগুলো ব্যবহার করা যায় সেই তাগিদ থেকে। হ্যাঁ, সার্ভাইভালের জন্য। কিন্তু পরবর্তীতে মানুষ কেবল তাদের বৈশিষ্ট্য নিয়েই সন্তুষ্ট থাকেনি, বরং বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী তা নিয়েও কৌতূহলী হয়ে ওঠে। অধ্যয়নের এই শাখাকেই বলা হয় সিস্টেম্যাটিক্স। ও আচ্ছা। ল্যাটিন শব্দ সিস্টেমা থেকে এর উৎপত্তি, যার অর্থ জীবের সুশৃঙ্খল বিন্যাস। লিনিয়াস তার একটি বিখ্যাত প্রকাশনার শিরোনামই দিয়েছিলেন সিস্টেমা ন্যাচারি। আচ্ছা, মানে প্রকৃতির বিন্যাস। ঠিক। পরবর্তীতে এই সিস্টেম্যাটিক্সের পরিধি বাড়িয়ে এর ভেতরে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসকেও অন্তর্ভুক্ত করা হয়। তবে ট্যাক্সোনমির সাথে সিস্টেম্যাটিক্সের সবচেয়ে বড় পার্থক্য হল সিস্টেম্যাটিক্স জীবগুলোর মধ্যে বিবর্তনীয় সম্পর্ক বা এভলিউশনারি রিলেশনশিপকে বিবেচনায় রাখে। তার মানে সিস্টেম্যাটিক্স শুধু এটা দেখে না যে কার কটা পা আছে বা কে দেখতে কার মতো, বরং এটা খোঁজার চেষ্টা করে যে বিবর্তনের ধারায় কে কার কত কাছের আত্মীয়, তাদের পূর্বপুরুষ এক ছিল কিনা। একদম ঠিক বলেছেন। আর এই সম্পর্কগুলো বোঝানোর জন্যই আমাদের ট্যাক্সোনমিক ক্যাটেগরিগুলোকে একটি নির্দিষ্ট স্তর বা হায়ারার্কিতে সাজাতে হয়। হ্যাঁ, হায়ারার্কি। শ্রেণীবিন্যাস তো কোনো এক ধাপের প্রক্রিয়া নয়, এটি একটি পর্যায়ক্রমিক বা ধাপে ধাপে সাজানো ব্যবস্থা। প্রতিটি ধাপ একটি র্যাঙ্ক বা ক্যাটেগরি প্রকাশ করে,
সবগুলো ক্যাটেগরি মিলে তৈরি করে ট্যাক্সোনমিক হায়ারার্কি। আর এই র্যাঙ্কগুলো নিছকই কিছু বাহ্যিক রূপের সমষ্টি নয়, এগুলো এক একটি স্বতন্ত্র জৈবিক সত্তা। একদম। কিন্তু এই স্তরের নামগুলো মনে রাখাটা অনেক সময় বেশ গোলমেলে মনে হয়। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার। আমি যখন এই হায়ারার্কিগুলো নিয়ে পড়ছিলাম, তখন মনে রাখার জন্য আমি একটা গল্প বা ছন্দের মতো তৈরি করেছিলাম। তাই নাকি? কি সেটা? খুব সাধারণ একটা লাইন। রাজা পর্বতে উঠে শ্রেণীকক্ষে বসে বর্গের গোত্রগুলোকে গণনার জন্য প্রজাতিতে ভাগ করলেন। বাহ, এই ছন্দটা তো দারুণ। এটা দিয়ে তো পুরো হায়ারার্কিটা একদম ক্রমানুসারে মনে রাখা যাচ্ছে। হ্যাঁ, ধরুন রাজা দিয়ে কিংডম বা রাজ্য, পর্বত দিয়ে ফাইলাম বা পর্ব, উদ্ভিদের ক্ষেত্রে যেটা ডিভিশন বা বিভাগ, শ্রেণীকক্ষ মানে ক্লাস বা শ্রেণী, বর্গ মানে তো অর্ডার, গোত্র মানে ফ্যামিলি, গণনা থেকে জিনাস বা গণ, আর সবার শেষে প্রজাতি মানে তো স্পিসিস। দারুণ একটা নিমনেক। এই 7টা ধাপ পার হয়েই তো একটি জীবের অবস্থান নির্দিষ্ট হয়। আমরা যদি একদম নিচের স্তর মানে প্রজাতি বা স্পিসিস থেকে শুরু করে উপরের দিকে উঠি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? আচ্ছা, সেটা একটু বিস্তারিত বলা যাক। ট্যাক্সোনমিক স্টাডিতে প্রজাতি হল এমন একদল জীব যাদের মধ্যে মৌলিক মিল রয়েছে এবং যারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম, যেটা আমরা শুরুতেই মায়ারের সংজ্ঞায় দেখলাম। হ্যাঁ। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বা আম, কিংবা প্যান্থেরা লিও বা সিংহ। এখানে ইন্ডিকা এবং লিও হল নির্দিষ্ট প্রজাতি। এর ঠিক ওপরের স্তরটি হল জিনাস বা গণ। তার মানে একটি গণের অধীনে একাধিক কাছাকাছি প্রজাতি থাকতে পারে। ঠিক, যেমন প্যান্থেরা গণের অধীনে শুধু সিংহ বা লিও নয়, বরং বাঘ মানে প্যান্থেরা টাইগ্রেস এবং চিতা বাঘ মানে প্যান্থেরা পার্ডাসও রয়েছে। ও আচ্ছা, এরা সবাই প্যান্থেরা? হ্যাঁ, এরা সবাই একই গণের অন্তর্ভুক্ত, কারণ এদের মধ্যে অনেকগুলো সাধারণ বৈশিষ্ট্য বা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। মানুষের ক্ষেত্রে প্রজাতি হল সেপিয়েন্স, যা হোমো গণের অন্তর্ভুক্ত, তাই আমাদের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স। বুঝতে পেরেছি। তাহলে গণের ওপরের স্তর হল গোত্র বা ফ্যামিলি। সেখানে নিশ্চয়ই সম্পর্কযুক্ত কয়েকটি গণকে একসাথে রাখা হয়। ঠিক, উদ্ভিদের ক্ষেত্রে তাদের অঙ্গজ বা ভেজিটেটিভ এবং প্রজননগত বা রিপ্রোডাক্টিভ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গোত্র নির্ধারণ করা হয়। যেমন আলু বা সোলানাম, পিটুনিয়া এবং ধুতুরা, এই 3টি আলাদা গণ। আচ্ছা। কিন্তু তাদের মধ্যে কিছু মৌলিক মিল থাকায় তারা সবাই সোলানেসি গোত্রের অন্তর্ভুক্ত। আর প্রাণীদের ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে ব্যাপারটা আরও আকর্ষণীয়। একটু আগে যে প্যান্থেরা গণের কথা বললাম, যেখানে বাঘ, সিংহ, চিতা আছে, সেই গণটিকে বিড়ালের গণ ফেলিসের সাথে মিলিয়ে একটি সাধারণ গোত্রে রাখা হয়েছে, যার নাম ফেলিডি বা বিড়াল পরিবার। না না, একটু দাঁড়াই এখানে। বাঘ, সিংহ আর বিড়াল সবাই ফেলিডি গোত্রের অংশ, কিন্তু কুকুর তো আর বিড়ালের মতো না। কুকুরের গোত্র নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, কুকুরের জন্য আলাদা একটি গোত্র আছে, যার নাম ক্যানিডি। কিন্তু কুকুর এবং বিড়াল উভয়েই তো মাংসাশী প্রাণী। তাদের তো কোনো না কোনো জায়গায় গিয়ে মিলতে হবে। এই মিলটা কি তাহলে এর ওপরের স্তরে গিয়ে হয়? চমৎকার ধরেছেন। গোত্রের উপরের স্তর হল বর্গ বা অর্ডার। কয়েকটি গোত্র মিলে একটি বর্গ হয়। আচ্ছা। এলিডি, প্যালিডিরাল পরিবার এবং ক্যানিডি মানে কুকুর পরিবার গোত্র দুটি সম্পূর্ণ আলাদা হলেও তারা দুজনেই মাংসাশী হওয়ায় তাদের একত্রে কার্নিভোরা বর্গে রাখা হয়েছে। মানে যত উপরের স্তরে ওঠা যায় তাদের মিল ততই কমতে থাকে, তাই তো? একদম ঠিক। আমরা যত ওপরের স্তরে যাব, মানে প্রজাতি থেকে রাজ্যের দিকে, সাধারণ বৈশিষ্ট্যের মিল ততই কমতে থাকবে, কিন্তু তাদের মধ্যে একটি বড় পরিসরের বিবর্তনীয় সম্পর্ক তৈরি হবে। তাহলে সম্পর্কযুক্ত কয়েকটি অর্ডার বা বর্গ মিলে তৈরি হবে ক্লাস বা শ্রেণী, এরপর ফাইলাম এবং সবশেষে কিংডম। হ্যাঁ, বানর, গরিলা এবং গিবন নিয়ে গঠিত প্রাইমেটা বর্গ এবং বাঘ, বিড়াল ও কুকুর নিয়ে গঠিত কার্নিভোলা বর্গ, এই দুটো বর্গকেই ম্যামেলিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ এরা সবাই তাদের সন্তানদের মাতৃদুগ্ধ পান করায়, তাই তো? ঠিক। এরপর মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, এই সবগুলো শ্রেণীকে তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করডাটা ফাইলাম বা পর্বে রাখা হয়েছে। এদের সবারই জীবনের কোনো না কোনো পর্যায়ে নোটোকট এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। আর উদ্ভিদের ক্ষেত্রে পর্বের বদলে তো ডিভিশন বা বিভাগ শব্দটি ব্যবহৃত হয়। হ্যাঁ, একদম।
আর একদম শেষ ধাপে প্রাণীদের সবগুলো পর্বকে একত্রে অ্যানিমেলিয়া কিংডম বা প্রাণীরাজ্যে এবং উদ্ভিদের সব বিভাগকে প্ল্যান্টি কিংডম বা উদ্ভিদ রাজ্যে রাখা হয়েছে। তার মানে পুরো হায়ারার্কিটা আসলে একটা বিশাল গাছের শাখা প্রশাখার মতো। একদম নির্দিষ্ট পাতা হলো প্রজাতি, সেখান থেকে ডালপালা মিলে তৈরি হচ্ছে গণ, গোত্র, বর্গ, আর একদম শেষে গিয়ে বিশাল কাণ্ডটা হচ্ছে কিংডম। দারুণ একটা ইমেজ তৈরি করলেন। যদি আমরা আমাদের খুব পরিচিত গমের পুরো শ্রেণী বিন্যাসটা বইয়ের সেই চার্ট থেকে একটু মনে করার চেষ্টা করি, তাহলে এর প্রজাতি হল ট্রিটিকাম অ্যাস্টিভাম, এর গণ হল ট্রিটিকাম, গোত্র হল পোয়েসি, বর্গ হল পোয়েলেস, শ্রেণী হল মোনোকটিলেডোনি বা একবীজপত্রী, বিভাগ হল এনজিওস্পার্মি এবং সবশেষে কিংডম হল প্ল্যান্টি। হুম, একদম মুখস্থ বলে দিলেন তো। আর মাছির ক্ষেত্রে কি হবে? মাথির ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম হল মাস্কা ডোমেস্টিকা, এর গণ মিস্কা, গোত্র মুস্কিরি, বর্গ ডিপটারা, শ্রেণী ইনসেক্টা, পর্ব আর্থ্রোপোডা এবং কিংডম অ্যানিমেলিয়া। এভাবেই তো একটি সাধারণ মাছি থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বিশাল তিমি মাছটিকেও এই কাঠামোর মধ্যে ফেলা সম্ভব। হ্যাঁ, এই শ্রেণীবিন্যাস ব্যবস্থাটি আমাদের এই বিপুল জীববৈচিত্র্যকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে অধ্যয়ন করতে সাহায্য করে। কৃষি, বনবিদ্যা, শিল্প সব ক্ষেত্রে কোনো প্রজাতির উদ্ভিদ বা প্রাণী আমাদের কি কাজে লাগবে তা এই সিস্টেমের মাধ্যমে আমরা বের করতে পারি। আজকের এই গভীর আলোচনায় আমরা সত্যিই এক বিশাল যাত্রাপথ পাড়ি দিলাম। জীবনের জটিলতা আর বৈচিত্র্যকে কিভাবে বিজ্ঞানীরা আর্নস্ট মায়ারের প্রজাতির সংজ্ঞার মাধ্যমে, ক্যারোলাস লিনিয়াসের দ্বিপদ নামকরণের মাধ্যমে এবং ট্যাক্সোনমিক হায়ারার্কির এই চমৎকার কাঠামোর মাধ্যমে একটা শৃঙ্খলায় নিয়ে এসেছেন, সেটা সত্যিই বিস্ময়কর। আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান শুধু প্রকৃতিকে দেখেই মুগ্ধ হয় না, তাকে বোধগম্য করার জন্য নিরলসভাবে কাজ করে যায়। এই শৃঙ্খলার ওপর ভিত্তি করেই আমাদের পুরো জীববিজ্ঞান দাঁড়িয়ে আছে। ঠিক। তবে আলোচনার শেষে একটা নতুন চিন্তার জায়গা আমি যোগ করতে চাই। আমরা তো আমাদের চেনা পৃথিবীর জীবজগৎ নিয়ে এতক্ষণ কথা বললাম। নতুন নতুন এলাকা অন্বেষণের সাথে সাথে পৃথিবীতেই প্রতিনিয়ত নতুন জীব আবিষ্কৃত হচ্ছে, যারা এই নিয়মের ছকেই পড়ে যায়। হ্যাঁ, প্রতিনিয়তই তো আবিষ্কার হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, মহাকাশ গবেষণার এই যুগে যদি ভবিষ্যতে সমুদ্রের অতল গভীরে কিংবা আমাদের সৌরজগতের বাইরের অন্য কোনো গ্রহে এমন কোনো চরম ও অদ্ভুত প্রাণের সন্ধান পাওয়া যায়, যাদের ডিএনএ বা কোষের গঠন আমাদের চেনা উদ্ভিদ বা প্রাণীর সংজ্ঞাতেই পড়ে না, তখন কি হবে? বাপরে! তখন কি ক্যারোলাস লিনিয়াসের এই শতবর্ষী শ্রেণীবিন্যাস পদ্ধতি পুরোপুরি ভেঙে নতুন করে সাজাতে হবে, নাকি সম্পূর্ণ নতুন কোনো কিংডম যুক্ত করে এই সিস্টেমটাই আরও বড় করা হবে? উফ, এটা সত্যি একটা মাথা ঘুরিয়ে দেওয়া প্রশ্ন। একদিকে আমরা পৃথিবীতে থাকা চেনা প্রাণীদের এই চমৎকার শ্রেণীবিন্যাসের উপর নির্ভর করছি, আর অন্যদিকে হয়তো এই অনন্ত মহাবিশ্বের কোনো এক কোণায় এমন কোনো প্রাণ লুকিয়ে আছে যা আমাদের চেনা বিজ্ঞানের সব নিয়ম ভেঙে দেওয়ার অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, আর বিজ্ঞান তো সবসময় এভাবেই এগিয়ে যায়। একদম। বিজ্ঞান সবসময়ই উত্তরের চেয়ে নতুন প্রশ্ন বেশি তৈরি করে। ভাবনার এই দরজাটা খোলা রেখেই আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো ভাবনার জগৎ নিয়ে আবারও কথা হবে।